দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, এবং আছেন অধ্যক্ষ আব্দুর রশিদ, সংসদ সদস্য জামালপুর ৪। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। অধ্যক্ষ আব্দুর রশিদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে 1 মে মহান শ্রমিক দিবস। আপনি জানেন যে আজকে সারা দিনই বিভিন্ন রাজনৈতিক দল এই শ্রমিক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজকে একটা আলোচনা সভা করেছে এবং সেখানে তিনি বলেছেন যে বর্তমান সরকার আসলে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য যা যা করার দরকার বর্তমান আওয়ামী লীগ সরকারই করে, এর আগেও করেছে, আগামীতেও করবে। তো আমার প্রশ্নটা হলো যে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলা হয়, সরকার কি আসলে শ্রমিকদের কথা খুব ভাবে? কারণ অনেক বঞ্চনার ইতিহাস রয়েছে, ন্যায্য মূল্য নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সরকার কি শ্রমিকদের অধিকার রক্ষায় খুব বেশি কাজ করছে? ধন্যবাদ আপনাকে আমাকে বাংলা ভিশনে আসার নিমন্ত্রণ জানানোর জন্য। মে দিবসের ব্যাপারে বলছেন, আসলে মে দিবসটি আসলে সারা বাংলাদেশে, আমাদের দেশে প্রত্যেক বছরই আমরা পালন করি, কিন্তু পালন করি আমরা সেদিনই শেষ হয়। এরপরে আসলে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু ওইভাবে আলাপ আলোচনাটা ওইভাবে আসে না। ট্রেড ইউনিয়নগুলো আগে যেভাবে সক্রিয় ছিল ওইভাবে সক্রিয় না থাকার কারণেই মূলত আলোচনার টেবিলে বিষয়টা আসে না। আমেরিকার হে শহরে যে দুর্ঘটনা ঘটেছে, সেই শ্রমিকদের যে মৃত্যু, তার মধ্য দিয়ে মে দিবস আমরা পালন করে থাকি। আসলে মূলত শ্রমিক আন্দোলন বলেন, শ্রমিক রাজনীতি বলেন, শ্রমিকদের ন্যায্য হিস্সা আদায়ের যে বিষয়টা বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যে পর্যায়ে ছিল এই মুহূর্তে কিন্তু সেই পর্যায়ে নাই। তাদের কর্মক্ষেত্রটা পরিবর্তন হয়েছে। আপনি ধরেন আদমজি জুট মিল বলেন, বাংলাদেশে অনেক জুট মিল বলেন, এখন সেভাবে নাই। এখানে শ্রমিকদের ক্ষেত্রগুলো মূলত এই ট্রান্সপোর্ট যে এরিয়াটা, এই জায়গায় শ্রমিক আছে। এবং আমাদের হোটেল যে ব্যবসায়ী যারা, হোটেলে যারা কর্মরত, সেখানে শ্রমিকরা কাজ করে। আসলে কলকারখানার যে শ্রমিক এবং চাকরি করা শ্রমিক, মাসিক বেতনের শ্রমিক, এই সংখ্যা কিন্তু কমে গেছে। আর মূলত গার্মেন্টস শ্রমিক সেটা তাদের তো মজুরি গত বছর এটা নির্ধারিত করে দেওয়া হয়েছে এবং তাদেরও দাবি আছে যে আরও বাড়াই দেওয়া যায় কিনা। আমি মনে করি যে আসলে শ্রমিক সংগঠনগুলো এবং ট্রেড ইউনিয়নগুলির যে নিষ্ক্রিয়তাটা ওইভাবে সক্রিয় নাই। মূলত তাদের দাবি দেওয়াটা যেভাবে পূরণ করবে এবং তাদের যে মজুরি কমিশন সেটা তাদের যে ন্যায্য হিস্সা আদায় করার ব্যাপারে যে সক্রিয় ভূমিকা সরকারের সাথে দাবি করা, এই জিনিসগুলি খুবই অ্যাবসেন্ট দেখা যাচ্ছে আমার দৃষ্টিতে আর কি। কেন অ্যাবসেন্ট কেন দেখা যাচ্ছে? শ্রমিকদের ভিতরে আওয়ামী লীগ বিএনপির এই ভাগাভাগি বা রেশারেশির কারণেই? সেই ব্যাপারেও কারণে না, আমি তো বললাম যে নেচার অফ অর্গানাইজেশনটা কেমন যিনি আমার কাছে মনে হচ্ছে আগের পর্যায়ে নাই। মূলত ধরেন জুট মিলগুলো, কর্পোরেশনগুলো যে পর্যায়ে ছিল এখন কিন্তু সেগুলি নাই। এখন আসলে ধরেন আমাদের এই প্রযুক্তির এই যুগে আসলে শ্রমিকের যে নেচার অফ যে জব, তাদের কর্মক্ষেত্রটা এটা ডেভিয়েট হয়েছে এবং যেটা একটা নিয়ন্ত্রণের মধ্যে, যে চাকরির বিধিমালার মধ্যে না, এটা প্রাইভেটাইজেশনের মধ্যে বেশি এবং প্রাইভেট শ্রমিকই বেশি হয়ে গেছে এবং রেজিস্টার্ড শ্রমিক যেটা বোঝায় সেই সংখ্যাটা কিন্তু কমে গেছে। এরপরও ধরেন যতটুকু আছে সেটা ন্যূনতম মজুরি এখন সেটা মোটামুটি চলে এই আর কি। আগে যেটা ছিল তার চেয়ে একটু বেটার পজিশনে আছে বলে আমি মনে করি। আর শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে যেভাবে দাবি আদায়ের ব্যাপারে আন্দোলন সংগ্রাম, এই জিনিসটাই কিন্তু অ্যাবসেন্ট টোটালি। তো গোটা রাজনীতিরই একটা প্রতিফলন কিনা সে প্রশ্নটা আমি রাখবো। প্লিজ আপনার কাছে যদি জানতে চাই যে শ্রমিকদের আসলে ন্যূনতম যে দাবিটা থাকে সেটা হলো ন্যূনতম মজুরিটা। এই মজুরিটা নিয়েই কিন্তু নানান সময় আন্দোলন হয় এবং রাস্তায় নেমে আসে। এবং আমি আজকে পড়ছিলাম যে 55টা শিল্প খাতে ন্যূনতম মজুরি নেই। আমরা শুধুমাত্র পোশাক খাতের ন্যূনতম মজুরি ধরে তো আসলে গোটা শ্রমিক সমাজের প্রতিনিধিত্ব এটা হয় না। এই যে তারা দাবি থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের দাবি আদায়ের যে পদ্ধতিটা, এইটাও কি আসলে খুব তাদের জন্য স্বস্তিদায়ক? ধন্যবাদ আপনাকে। আমি আলোচক রশিদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু আলোচনাটা আমি আসছি ওইখানে, তার আগে একটু বলি, আপনি শুরুতে যেটা প্রশ্ন তুললেন না অধ্যক্ষ সাহেবের কাছে, যে তখনই আমার মনে হচ্ছিল যে আমরা যে শ্রমিকদের স্বার্থের বিষয়টা বলতে কি বুঝতে চাই বা এটাই। তা আমি ফিরে যাই, অন্য তাত্ত্বিক আলোচনায় গেলাম না। আমরা তো আমাদের দেশ ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তান বিরোধী সংগ্রামের পরে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছিলাম এবং স্বাধীনের পরে যে সংবিধানটা এখনো বহাল আছে, আমি এখনো বলছি কাটাছেঁড়ার পরেও আর কি এই বিবেচনায়,
যে সেখানে আমি অনেক আলোচনায় যাব না। দেখবেন যে শ্রমিকদের ব্যাপারে আমি দুইটা জায়গায় যদি আনি, তাহলে একটা বলা আছে, সংবিধানে বলা হচ্ছে যে শ্রমিক এবং মেহনতি মানুষের শোষণ থেকে মুক্তি দেওয়া হইবে বলা আছে, কিন্তু বলা আছে কর্মের গুণাগুণ বিবেচনা করিয়া তার মজুরি প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হইবে। তাহলে আপনি ভিত্তি কোনটা নিয়ে আলোচনা শুরু? আমার বিবেচনা এই জায়গাটাই, আর অন্যগুলো গেলাম না। এবার আসি, সরাসরি চলে আসি মজুরির প্রশ্নটা। তাহলে একজন শ্রমিক তো তারাই তো সভ্যতা নির্মাণের অন্যতম আছে, এবং একজন শ্রমিক যে মে দিবসের কথা বলছি, ওই সময় যে সংগ্রামের ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, তার মানে পরের দিনও যাতে সে ভালোভাবে কাজ করতে পারে, উৎপাদনশীলতার সাথে জড়িত হইতে পারে। তা বাংলাদেশের ঘটনাটা কি ঘটে গেছে? ওই যে সংবিধানের উদাহরণ দিলাম, আসলে তো সেই জায়গাটা হয় নাই। এই যে আপনি যে বললেন 55টা ক্ষেত্র, তার মানে এই 52 বছরের বাংলাদেশে আমরা একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণাই করতে পারলাম না। এই সেক্টরে গার্মেন্টস আছে, অন্য অনেক সেক্টরে আছে, সেটা পর্যাপ্ত কিনা সে আলোচনা নাই বা আমি এখন গেলাম। তার মানে আমাদের তো মিনিমাম একটা ন্যূনতম মজুরি থাকবে, যে বাসায় যিনি আমাদের সহায়তা করেন বাড়ির, তার থেকে শুরু করে এই সব সেক্টরে ন্যূনতম একটা মজুরি থাকবে, একটা মজুরি কমিশন থাকবে। সে নিয়মিত বিবেচনা করে, মুদ্রাস্ফীতি নানা বিবেচনা করে অটোমেটিক্যালি তার বৃদ্ধির জায়গাগুলো করবে। যে শ্রম আইন থাকবে, তার বিধিমালা থাকবে, যার মধ্যে এখানে স্বার্থ সংরক্ষণের জায়গা থাকবে। আসলে এই জায়গাগুলো হ্যাঁ আগের থেকে অনেক কিছুটা ডেভেলপড হয়নি তা বললে ঠিক বলবো না, আছে, কিন্তু এটা মোটেই পর্যাপ্ত না। আমরা সেই শোষণের জাতাকলও ভাঙতে পারিনি, এবং কর্মের গুণাগুণ বিবেচনা করে সেই জায়গাও দিতে পারিনি। এইটা গেল। এবার আসি যে আমাদেরকে টাকার আসলে এত অভাব, বা মালিকরা কিন্তু একটা অভাবে আছে। একটা জেনারেল পজিশনে যদি দেখেন, আমি একেবারে স্মল ইন্ডাস্ট্রি অন্যদের কথা বলছি না, সাধারণভাবে দেখবেন যে তাদের কিন্তু অগ্রগতি বলতে টাকার অগ্রগতি কম নাই, তাদের নানা জায়গা থেকে তাদের আছে। কিন্তু শ্রমিকদের এবং মেহনতি মানুষের, এই শ্রমিক বলতে এখানে বলতে চাই খালি আমাদের কিন্তু শ্রমিকদের মধ্যে এখন 20%-এর বাইরে 80% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে, যেটা উনি বললেন ইনফর্মাল সেক্টর। ইনফর্মাল সেক্টরে সেইটা যেহেতু একটা বড় খাত। আমার গ্রামে কৃষি মজুর থেকে শুরু করে তারাও কিন্তু এখন শ্রমজীবী মানুষ হিসাবে তাদের খাতটা অনেক বড়। তাহলে সেই জায়গায় নিশ্চয়তার জন্য তাহলে ধরেন মিনিমাম তাহলে একটা কথা, জাতীয় ন্যূনতম মজুরি দরকার, মজুরি কমিশন দরকার, তার কাজের নিশ্চয়তার জায়গা দরকার। এবং এই যে একটা তাপদাহ যে সংকটগুলো হচ্ছে টাইম টু টাইম, তার জন্য কি রিল্যাক্স সেটা তো আপনি করবেন, কিন্তু অন্তত পক্ষে একটা রেশনিং ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান, তাহলে আপনি তো তাকে স্বস্তি দিতে পারেন। সেই জায়গাগুলো নাই। এবার আসি যেটা আপনি শেষে যে পয়েন্টটাকে আমার কাছে বললেন, যে তাহলে এইটা করার ক্ষেত্রে শ্রমিকদের পথটা কি? পথটা একটা আছে, রাষ্ট্র মানে সরকার, রাষ্ট্র তার পাহারাদার সরকার, সে যদি এই কাজটা না করে এই জন্য বলছি, সেটা তো নির্ভর করে সে তার কার স্বার্থ রক্ষাকারী। প্রধানত মুখে কি বললাম এটা কোনো আমার বিবেচনা এটা প্রধান কথা না। তাহলে সে যদি দেখা যায় যে শ্রমিকের স্বার্থ থেকে মালিক এবং অন্যদের স্বার্থকেই প্রাধান্য দেয়, হ্যাঁ, হয়তো সে তার বাস্তব কারণ বলবে, তাহলে শ্রমিকের সামনে পথ একটাই আছে, সুষ্ঠু ধারা ট্রেড ইউনিয়ন করে আন্দোলন সংগ্রাম জারি রেখে দাবি আদায় করা। কিন্তু বাংলাদেশে এই জায়গাটা আমরা দেখতেছি অনেক দিন ধরে। বাংলাদেশে দেখবেন যে এই ট্রেড ইউনিয়নগুলোকে দলীয়করণের ধারা এমন জায়গায় চলে গেছে, রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার করা হয়েছে। এবং এটা ঠিক যে আগে যেভাবে শ্রমিক ধরেন আজমদি অন্য যে জায়গাগুলো সেটা কমে গেছে, পাটকল নাই, বেসরকারি খাতে যেখানে ঘটছে ওইখানে তো আপনার রাজনীতির উচ্চারণ করা যায় না, শুনলেই আপনাকে চাকরি ছাঁটাই করবে। গার্মেন্টসে আপনি হিসাব করেন যে কত লক্ষ তার শ্রমিক ইউনিয়ন থাকার কথা, কয়টা আছে? আপনি আইনে কাগজে কলমে আছে, বাস্তবে করতে পারছেন না। এবং হলেও সেইখানে অনেক অনেক সুষ্ঠু ধারা ট্রেড ইউনিয়নের সংখ্যা কয়টা, এগুলো বাস্তবতা আছে। তার মানে আমি এখানে এটা বলতে চাচ্ছি যে কথাটা, সেটা হচ্ছে যে এইখানে সুষ্ঠু ধারা ট্রেড ইউনিয়ন করার মতো একটা বাস্তব পরিস্থিতি বিরাজ করছে না। যতক্ষণ পর্যন্ত সেইটা না করতে পারবো আমরা, ততক্ষণ পর্যন্ত শ্রমিকরাই আন্দোলন করে যথাযথভাবে দাবি আদায় করতে পারবে, সেই আশাটা কঠিন হয়ে যাবে। বরঞ্চ এর বিপরীতে দালালি অন্যান্য ধারা কাজ দিয়েই শ্রমিক আন্দোলনের দমনের এই কাজটা নানাভাবে করা হচ্ছে, সেটাই প্রধান ধারা হয়ে যাবে। এইটা যদি চলতে থাকে, একটা বাক্য দিয়ে শেষ করি, তাহলে দেখবেন শ্রমিকরা যখন ক্ষুব্ধ হবে তখন কতগুলো এনার্কি হবে। এটা সুষ্ঠু ধারার কোনো তো শ্রমিক আন্দোলন এটা হবে না, এটা মনে রাখতে হবে। সেই জায়গাটায় আমি একটু যদি অধ্যক্ষ রশিদ আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আমরা শ্রমিক বলতে আসলে মোটা দাগে এখন গার্মেন্টস শ্রমিকদেরকেই বুঝে থাকি, যেখানে এই সেক্টরে 40 লাখের উপরে বেশি শ্রমিক কাজ করে, এবং এই সেক্টরটাও আসলে ন্যূনতম যে মজুরিটা সরকার নির্ধারণ করেছে সেটাও কিন্তু বেশ কম, অনেকেই বলে থাকে।
আমি দেখছিলাম যে ভারতে একজন গার্মেন্টস শ্রমিক ন্যূনতম মজুরি পায় $172, সেখানে আমাদের মাত্র $111, এবং গার্মেন্টস সেক্টরে কিন্তু আমরা টপার এক্সপোর্টের ক্ষেত্রে, এবং আমাদের ইকোনমিটাও কিন্তু গার্মেন্টসের উপর অনেকাংশে নির্ভরশীল। এই শ্রমিকদেরকেও আমরা মূল্যায়ন করতে পারলাম না মজুরি দিয়ে, এই ব্যর্থতাটা আসলে কার? এটা মূলত আপনি যেটা বললেন $111, এটাও কিন্তু ছিল না আগে, কিন্তু এই ধরনের মজুরি ছিল না, খুব ন্যূনতম মজুরি ছিল। আর যেটা প্রিন্স ভাই বললেন এই কথাটা সত্য, যে আসলে আমরা আন্দোলন গড়ে তুলতে পারতেছি না। এটা রাজনৈতিক যে অঙ্গন, সরকারি দলের মনে করেন একটা ট্রেড ইউনিয়ন আছে বা শ্রমিক সংগঠন আছে, শ্রমিক লীগ আছে, এর বাইরেও কিন্তু বিশেষ করে কমিউনিস্ট পার্টি বলেন বা আরও অন্য বাম দলগুলো বলেন, এরা কিন্তু মূলত শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে রাজনীতিটা করে, এবং তার সাথে আমাদের বৃহৎ রাজনৈতিক দলও আছে। এরা যদি একটা ঐক্যবদ্ধ হয়ে যদি এই দাবিটা তুলতে পারতো, তাহলে আমার মনে হয় দাবিটা সরকারের কাছে আসতো। আমি যেটা বলতেছি এটা অ্যাবসেন্ট। আমাদের শিক্ষক সমিতিরও একই অবস্থা, যে জিনিসগুলো ওইভাবে আসে না। আর রেশনিংয়ের ব্যাপারটা কিন্তু গভর্নমেন্ট সার্বজনীন একটা ব্যবস্থা করছে। রেশনিংয়ের যে ব্যাপারটা, আপনি ধরেন 1,20,00,000 টিসিবি কার্ড সারা বাংলাদেশে, 10 কেজি চাউল বিতরণ হয় 1,28,00,000 মানুষের কাছে। 15 টাকা কেজি ধরে চাউল বিক্রি হয় প্রায় 1 কোটি মানুষের কাছে। আসলে মূলত এই রেশনিংয়ে যে কম মূল্যে পাবে, একেবারেই বিনামূল্যে পাচ্ছে 10 কেজি করে চাউল। ঈদের সময় 2 ঈদে দেয়, আবার 15 টাকা কেজির চাউল কিন্তু 3 মাস অন্তর অন্তর পাচ্ছে। তো এই রেশনিং ব্যবস্থায় কিন্তু গভর্নমেন্ট এটা সার্বজনীন করছে। আর শ্রমিকদের যে রেশনিং, এরা কিন্তু ইনডাইরেক্টলি সেখান থেকেও পাচ্ছে। তারাও তো এই দেশেরই নাগরিক, এই 1 কোটির ভিতরেই তারা পড়ে, এবং সেটা কিন্তু অতটা সমস্যা দেখা যাচ্ছে না। তবে মজুরিটা আর একটু বৃদ্ধি হলে পরে ভালো হয়, এবং শ্রমিকরা ভালোভাবে চলতে পারবে। আর মালিক পক্ষের ব্যাপারে ক্ষুদ্র ক্ষুদ্র মালিক পক্ষ যারা আর কি, তারা কিন্তু বেতন দিতে পারে না, এবং মূলত অনেক সময় দেখা যায় ঈদের বোনাসও দিতে পারে না। আবার কিছু কিছু শিল্প কলকারখানা আছে, তারা কিন্তু ব্যাপক হারে অর্থ মানে যোগানদারি প্রতিষ্ঠান হলেও শ্রমিকদের স্বার্থ ওইভাবে রক্ষা করে না। এই বিষয়টি আমাদের আসলে এই দাবিটা তোলার ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে তো তুলতে হবে, যে আমরা বোনাস পাচ্ছি না, আমরা সঠিক বেতন পাচ্ছি না, এই জিনিসটা টোটালি অ্যাবসেন্ট আমি বলতেছি। কিন্তু সেই জায়গাটাও তো আপনি ট্রেড ইউনিয়নের মাধ্যমে দাবিটা তুলবে, সেখানেও তো আসলে রাজনীতিকরণ হবে। সরকারের পক্ষ থেকে তার বলা সম্ভব না যে তোমরা দাবি দেওয়া করো, আমাদের কাছে আসো। সরকার তো আর আহ্বান করবে না। যে সকল ট্রেড ইউনিয়নগুলো আছে, বাদ দেন সরকারি দলের ট্রেড ইউনিয়ন, বাকি যারা আছে এরা বসে আছে কেন? এটা দাবি শুনলে এদের কথা তো আসলে সরকার শোনে না, এবং তাদের যে কোনো দাবি দেওয়া আন্দোলনটাকে তো আসলে শ্রমিকদের আন্দোলন পুলিশের মাধ্যমে মোকাবেলা করা হয়। পুলিশ তো এর আগেও ছিল, স্বাধীনতার পরেও তো পুলিশ ছিল। আমরা যে আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যে আমরা আদায় করলাম, তখনও তো পুলিশ ছিল। তখনও তো প্রেস ক্লাবের সামনে পুলিশ নিপীড়ন করছে, তখনও তো মতিয়া চৌধুরী শুয়ে পড়ছিল, তখনও তো মোহাম্মদ নাসিম শুয়ে পড়ছিল। তারা কি দাবি আদায় করতে পারে নাই? 14 ফেব্রুয়ারিতে ছাত্ররা কি মিছিল বাইর করে নাই? ট্রাক কি তার উপর দিয়ে উঠাই দেয় নাই এরশাদের সময়? তখন কি আন্দোলন সীমিত ছিল? কিন্তু এখন আন্দোলন নাই কেন? এটা আমার প্রশ্ন। কিন্তু এই যে ন্যূনতম মজুরি, স্যারের কাছে আমি একটু জানতে চাই, যে ন্যূনতম মজুরি যেটা অন্যান্য দেশের থেকে আমাদের এখানে কম, গার্মেন্টস সেক্টরের মালিকরা তো আসলে ব্যবসা করে যাচ্ছে, এই মালিকদেরকে কি সরকার বাধ্য করতে পারে না? অভিযোগ তো রয়েছে যে এই মালিকদের স্বার্থ রক্ষাই করে যাচ্ছে সরকার, এবং সকল ক্ষেত্রেই। এ কথাটা সঠিক না, যেভাবে আপনি বলতেছেন ডাইরেক্টলি, এই কথাটা সঠিক না। মূলত গার্মেন্টস শিল্পটা কিন্তু আমাদের দেশকে বাঁচিয়ে রাখছে, এটা তো সত্য। আসলে আমাদের বৈদেশিক যে আয়টা আসে, এটা কিন্তু এই সেক্টর থেকে বিশাল অংশের আয় আসে, এবং মূলত দেখা যাচ্ছে যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা আসলে উঠতে পারতেছে না। আর যারা মনোপলি কিছু বিজনেস হচ্ছে, বেশ কিছু গার্মেন্টসের মালিক যারা, তারা মনোপলি বিজনেস করে যাচ্ছে। আর ছোট ছোট যারা, তারা মায়ের খাচ্ছে, এবং তারা ওইভাবে তাদের সাথে টেক্কা দিয়ে পারছে না। এবং এটা একটা সমতা আনার দরকার, এবং আমি মনে করি তাদেরকে ব্যাংকের লোনের মাধ্যমে হোক, যেভাবেই হোক, যাতে করে ওপেন কম্পিটিশনে আসা যায়। এই মনোপলি বিজনেস কিন্তু বেশ কিছু গার্মেন্টসের মালিক তারা করে যাচ্ছে, এবং তারাই তো বলা হয় যে সরকারের কোনো না কোনো ভাবে তারা আসলে সরকারের বেনিফিশিয়ারি এবং আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। না, এটা ওইরকম না। মানে গার্মেন্টস শিল্প অনেক আছে যে আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের মানে সংগঠন করে না। আপনি দেখেন প্রাইভেট সেক্টরের যত প্রতিষ্ঠান আছে, আপনার প্রাইভেট ইউনিভার্সিটির কথাই ভাবেন, দেখেন কয়টা আছে আওয়ামী লীগের।
মানে প্লিজ ভাই, ঠিক এই জায়গাটা আমি জানতে পারি, মানে চাচ্ছি যে শ্রমিকরা আসলে তাদের দাবি দেওয়াগুলোকে আসলে তুলে ধরতে পারছে না, ট্রেড ইউনিয়নটা কি ব্যর্থ হচ্ছে কিনা? না, আমি ওইটা একটু মানে এই করতে চাচ্ছিলাম যে দেখুন, এই ক্ষেত্রে একেবারে কংক্রিট ফর্ম আমি জানি না, রশিদ ভাইয়ের হয়তো একটু ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। প্রথমত হচ্ছে যে শ্রমিক সেক্টরে একটা হচ্ছে তো বেসিক ইউনিয়ন কাজ করে, সেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি যে সেই ক্ষেত্রে সংকটগুলো কি, আচ্ছা দরকার হলে পরে বলবো। আর একটা হচ্ছে ট্রেড ইউনিয়নের ফেডারেশনগুলো আছে, এবং এইটা আমরা চাই না চাই, অনেকে এটা নিয়ে বিতর্ক আছে। তারপরে শুনে রাখেন যে বাংলাদেশে কিন্তু কমিউনিস্ট পার্টির সংগঠন, বাসদের শ্রমিক সংগঠন, আওয়ামী লীগের শ্রমিক সংগঠন, বিএনপির শ্রমিক সংগঠন মিলে এরশাদ বিরোধী আন্দোলনে যে স্কপ করেছিল এটা এখনো বহাল আছে। তারা কিন্তু দাবি দেওয়া উত্থাপন করে। আমি ছোট্ট দুটো উদাহরণ দিই। এখন স্কপের 9 দফা দাবি আছে, তার মধ্যে এই যে ন্যূনতম যে মজুরি, তারা তো ঐক্যবদ্ধভাবে এই কথা বলেছে। এমনকি পাট কলের সময় তারা বিকল্প নির্দেশনা দিয়েছে, যেখানে আওয়ামী লীগ বিএনপির শ্রমিক সংগঠনও আছে, কমিউনিস্ট পার্টির, এই সব মিলায় আর কি। আমি বললাম যে এটা অনেকের অপছন্দ করি না করি সেটা অন্য আলোচনা। তার মানে যে দাবি তোলা হচ্ছে না, রাজপথে নাই তা না। এইটা হচ্ছে কিন্তু আসলে সরকার এখন একটা উপেক্ষার নীতি গ্রহণ করেছে। এইটা তাদের কাছে কোনো প্রধান বিষয় না, তাদের মালিক পক্ষ এবং অন্যরা ওই গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারীরা কি বলবে সেটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। তাহলে এবার লড়াইয়ের আর একটা জায়গা কোনটা, ওই যে বেসিক ইউনিয়নগুলো, দেখবেন ওইখানে হচ্ছে সংকট। ওই লড়াইটা সরকারের নিষ্পেষণ এবং নানা কারণে হয় না। আমি এটা পরিষ্কার করে বলি, আজকে মে দিবস, শ্রমিকদের দিবস, তাকেই শ্রদ্ধা জানানো, শুভকামনা করা, সেটাই তো প্রধান দিবস। কিন্তু দেখেন সরকারের অনেকদিন ধরে একটা ইন্টারেস্টিং স্লোগান সামনে আসে। আমি ইন্টারেস্টিং বললাম, এইটা রাজনৈতিক অঙ্গনে কখনো শুনি নাই। সেটা হচ্ছে কি মালিক শ্রমিক ঐক্য, তেল আর জল, এটা নিয়ে আপনি ঐক্য করে করবেন, কোনোদিনও তো সেটা হবে না। সুতরাং এইটা করে তো হবে না। যার জন্য আজকে আমি একটা সমাবেশে বলেছি যে এই মে দিবসটাও সরকার এবং মালিক পক্ষ হাইজ্যাক করে নিয়ে গেল, তারাও তাদের দিবসটা রাখলো না। এবং আপনি দেখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করা হয়েছে, বরঞ্চ এখানে করা উচিত ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক রক্ষার বাহিনী। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মানেটা কি? সে হচ্ছে ওই মালিকের স্বার্থ রক্ষা করবে, ওইখানে কেউ কোনো কথা বলতে পারবে না। দেখেন আন্দোলন সংগ্রামে কি হয়, এমনকি দেখেন গার্মেন্টস আন্দোলন, যেটা উনি বললেন আমার ধারণা সবাই স্বীকার করবে, যে ন্যূনতম মজুরি যে দাবি 23 থেকে 25,000 যা ছিল, সরকার না মেনে যেটা করেছে এটা মোটেই গ্রহণযোগ্য না। ঠিক আছে, তারপরও শ্রমিকদের তার কথা বলার অধিকার দিতে হবে। এটা দেওয়ার পরে এই অঞ্চলে তো 4 জন খুন হয়েছে, কোনো কথা এটা নিয়ে আছে? দেখেন আন্দোলনটাকে দমনের জন্য হেন কোনো পথ নেই যা করা হয় নাই। আর ট্রেড ইউনিয়নের কথা উনি খুবই যেটা বলেছেন, আমি তো সাপোর্টই করি, বাস্তব কথা, যে তাদেরকেই কথা বলতে হবে। তাহলে তাদেরকে তো বেসিক ইউনিয়ন করার সুযোগ দিতে হবে। আপনি দেখেন কয়েক লক্ষ ট্রেড ইউনিয়ন থাকার কথা ছিল এই সব সেক্টরে, কয়টা আছে দেখেন? আমরা তো জানি, হয়তো আইনে আছে যে আমি এত % করলে তাদের স্বীকৃতি দেওয়া হবে, আমরা জানি। আমরা যখন এটা ট্রেড ইউনিয়নের কাজ করতে যাই, আমাদের যারা শ্রমিক আন্দোলনে কাজ করে, যখনই শোনে ও এটার সাথে নাম লেখাইছে আসছে, কোনো না কোনো চাকরি ছাঁটাই, তাকে কি বলে যে মাস্তান দিয়ে তুলে নিয়ে যাওয়া, অনেকগুলো ঘটনা ঘটে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের পাহারাদার সরকার তার শ্রমিক বান্ধব নীতি খালি মুখে না, বাস্তবে না করতে পারছে, এবং মালিকের এই ধরনের যেটা শ্রমিক বিরোধী অবস্থানকে দৃঢ়ভাবে প্রতিহত করে না আগাচ্ছে, আলটিমেটলি সে কিন্তু মালিকের স্বার্থ রক্ষাকারী হবে। এইটা মনে রাখা দরকার। এই জন্য হচ্ছে না। আর এখন তো পুরো ভয়ের রাজত্বের একটা ধারা আছে। এটি আরেকটা ছোট করে বলি, যে উনি যেটা বলেছেন এটা ঠিকই, যে বাংলাদেশে কোটি মানুষ তারা একটা কার্ডে এটা পাচ্ছে, কিন্তু ওই দাবিটা আর আমাদের রেশন কিন্তু এক না। রেশন এটা যে আপনি জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে ছিল রেশন, মানে এখন আমরা যেভাবে এগিয়েছি পার্মানেন্ট থাকবে, সার্বজনীন, এবং আস্তে আস্তে তো আমরা বলি যে রেশনে আপনাকে কেন, এখন ধরেন যে ডিটারজেন্ট একটা জরুরি জিনিস, পণ্য না, এইটা করতে হবে। আপনি প্রোটিনের কথা হচ্ছে, তাহলে আপনি কেন সেটা দিতে পারবেন না? আস্তে আস্তে রেশনের আগের যে ধারা ছিল 3-4টা পণ্য, সেইটা বাইরে এগুলো দিতে হবে কি জন্যে? তাহলে আপনি একটা যে বললাম শোষণ থেকে মুক্তির কথা বলছেন, কর্মের গুণাগুণ বিবেচনা, অনেক কিছু এইখানে পারছেন না, ওই কাজটা করেই আপনি শ্রমিক এবং গরিব মানুষকে তার সুযোগ করার কাজটা করে দিতে হবে। এইটা না হলে হবে না। কারণ অবাধ ট্রেড ইউনিয়নের অধিকারটাও কিন্তু এখন একটা বড় দাবি। আমি এই পার্টি এটা বলতে চাই, মে দিবসের একটা বড় অঙ্গীকার কিন্তু যে শ্রমিকরা তার যে ত্রুটি বিচ্যুতি থাকুক, তার এই যে আরো ওই যে দলীয়করণে, হ্যাঁ দলীয়করণে করছে তো বুঝলাম, আওয়ামী লীগ বিএনপি করছে বা শাসকরা করে, কিন্তু শ্রমিকের তো একটা দায়িত্ব আছে, নিজের পায়ে দাঁড়ায় তার আন্দোলন করে। এইটাকে তাকে একটু ঘুরে নিজের পায়ে দাঁড়াবে কিভাবে একটু আত্মমূল্যায়ন করে যাওয়ার দিন। কিন্তু দেখবেন এনজিও গ্রুপ, সরকারি গ্রুপ, মালিক শ্রমিক ঐক্য, এই নামে এই মে দিবস তার যে মূল মর্মমানি, মূল কথা,
সেইটাকে অন্যদিকে ডাইলুটেড করার চেষ্টা করছে। এর মধ্যে আমরা যতটুকু পারি আমরা সেই কাজ করারই প্রচেষ্টা নিচ্ছি। বামপন্থীরা সেই কথাটাই আমি আজকেও এখানে আপনাকে পরিষ্কার করে বলতে পারি। অধ্যক্ষ আব্দুর রশিদ, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে শ্রমিকরা যদি কোনো নিষ্পেষণের শিকার হয় তারা তো শ্রম আদালতে যেতে পারে, এবং যেই তথ্য আমার কাছে রয়েছে যে শ্রম আদালতে প্রায় 21,000-এর বেশি মামলা বিচারাধীন রয়েছে এবং এটা বছরের পর বছর থাকে। লাস্ট 11 বছর আগে যে রানা প্লাজা ধস হলো সেটারও 3টি মামলার কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। পাশাপাশি আমরা দেখি যে এই ট্রাইব্যুনালেই কোনো কোনো মামলা খুব তড়িৎ গতিতে রায় দেয়া হয়, এমন অভিযোগ রয়েছে। এই বিষয়গুলো কি আসলে রাজনৈতিক বিষয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়? এটা আমি আসি, প্রিন্স ভাই একটা কথা বলছে, যে কথাটা সঠিকই বলছে, যে মালিক শ্রমিক ঐক্য এটা কিভাবে সম্ভব, কারণ মালিক করে শোষণ, শোষিত হয় শ্রমিকরা, এই ঐক্য কিভাবে সম্ভব? আপনি চীনে 20টা শিল্প কলকারখানা কিন্তু মালিক শ্রমিক পার্টনারশিপে চলছে, এরা 3 বছর আগে থেকে এটা চালু করছে, এবং সেখানে দেখা গেছে যে এই 20টা প্রতিষ্ঠানে তাদের লভ্যাংশের পরিমাণটা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেটার। আমি মনে করি ভবিষ্যতে যদি শ্রমিকদেরকে পার্টনারশিপে আনা যায়, মালিকদের একটা পার্সেন্টেজে তাদের একটা ন্যূনতম মজুরি থাকবে, পাশাপাশি এর প্রফিটের অংশ বা লসের অংশ শ্রমিকরাও নিবে, মালিকরাও নিবে। এই পার্টনারশিপে যদি ভবিষ্যতে আমাদের যাওয়া যায় সেটাই মঙ্গল। আর যে প্রশ্নটা আপনি করছেন কোনটা, এটা যে শ্রম আদালতে অনেকগুলো মামলা পেন্ডিং রয়েছে, আর পেন্ডিং আছে, এটা সত্য। আপনি ধরেন আমাদের সাধারণ যে জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, আপিলেট ডিভিশন বলেন, বিচারকের সংখ্যা কিন্তু খুবই কম। আপনি দুদকের কথা বলেন, দুদকটা শক্তিশালী করার জন্য যে চেষ্টা চলতেছে, এবং আমরা লক্ষ্য করতেছি অন্যান্য সময়ের দুদকের চেয়ে এবারকার এই দুদক কিছুটা হইলেও খুব যে বেটার পজিশনে গেছে তা না, কিন্তু এদের ম্যান পাওয়ার খুবই কম। কেন? এটা তো সরকার নিয়োগ দেবে। যেমন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে, বিভিন্ন শ্রম আদালতে 28টি পদ শূন্য রয়েছে, এটা তো পূরণ করবে সরকার। এটা তো গভর্নমেন্টের একটা ফিনান্সিয়াল ভলিউমের উপর সবকিছু নির্ভর করে। আপনাকে বুঝতে হবে, যখন একটা বাজেট হয়, আমরা তো সংসদে দেখি তো বাজেট কাটছাট হয়, তারপর শিক্ষা খাতে বাজেট দেয়, বিভিন্ন প্রতিরক্ষা খাতে বাজেট দেয়, তো মূলত বিচারক নিয়োগ দিলে পরেও সেটা মানে বেতনের প্রশ্ন আসে, এবং এই মামলাগুলো নিষ্পত্তি হওয়া উচিত, তড়িৎ গতিতেই নিষ্পত্তি হওয়া উচিত। এখানে জনবল যদি বাড়ানো যায় তাহলে মামলার এই জটটা থাকবে না। কিন্তু আমরা তো দেখি যে এখানে আসলে প্রায়োরিটিটা আপনি এই সেক্টরে দিচ্ছেন কিনা সেটার উপরে আসলে বাজেটের প্রতিফলন ঘটে। আপনি হয়তো এই সেক্টরটা সরকার প্রায়োরিটি দিচ্ছে না, এই জন্য এই পদগুলো শূন্য রয়েছে, এই একটা অভিযোগ আমি করতে পারি। আরেকটা বিষয় হলো যে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম, যে কোনো কোনো মামলা তো খুব দ্রুততার সাথে শেষ হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো মামলা বছরের পর বছর চলে। রানা প্লাজার মতো ঘটনা 11 বছর হয়ে গেল, 3টি মামলার একটিও নিষ্পত্তি হয়নি, কিন্তু কোনো কোনো মামলা তো আমরা দেখেছি দ্রুততার সাথে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। সেটা দ্রুত বিচার আইন যেটা, সেখানে দ্রুত তার সাথে হয়। আর যেটা আপনি ইঙ্গিত দিচ্ছেন যে কিছু কিছু মামলা তাড়াতাড়ি শেষ হয়, তো বিষয়টা তা নয়। দ্রুত বিচার আইনে তাদের আইনই আছে যে তাদের একটা পার্টিকুলার টাইমের ভিতরে, টেনরের ভিতরে মামলাটা নিষ্পত্তি করতে হবে, সেটা নিষ্পত্তি হয়। আর রানা প্লাজার যেটা আপনি বলতেছেন, রানা প্লাজার কিন্তু রায় আসছে কয়েকটা। আপনি কি বলতে চাচ্ছেন যে একেবারে শ্রম আদালতে 3টি মামলা, শ্রম আদালতে সেটা হয়তো বা আসে নাই, কিন্তু রানা প্লাজার কিন্তু বিচার হয়েছে, এটা বিচার হয়েছে। আমি শ্রম আদালতে, মানে প্রিন্স ভাই আপনার কাছেও এই প্রশ্নের উত্তরটা নেব যে সরকার কি আসলে এই মামলাগুলোর ক্ষেত্রেও কোনো মানে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত রয়েছে কিনা। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, এবং অধ্যক্ষ আব্দুর রশিদ, সংসদ সদস্য জামালপুর 4। প্রিন্স ভাই, বিরতির আগে আপনাকে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই যে শ্রম আদালতে বিভিন্ন মামলা রয়েছে 21,000-এর বেশি, বছরের পর বছর এই মামলাগুলোর বিচার হয় না, কিন্তু কোনো কোনো মামলাটা খুব দ্রুততার সাথেই হয়। এই মামলার রায় হওয়াটা কি আসলে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের উপরে নির্ভর করে? আমি একটু কথাটাকে উল্টাভাবে বলি। ধরুন সরকার, যে সরকারি ক্ষমতায় থাকলো, তিনি ইচ্ছা যদি করেন যে আমি মামলাগুলো এই দ্রুততার সাথে করব, তাহলে হয় না এমন কোনো উদাহরণ কি আছে? নাই। তার মানে আসলে যত আর্থিক সংকট অন্যান্য থাকতে পারে, কিন্তু কিভাবে এটা করা যাবে এটা কিন্তু আসলে নির্ভর করে সরকারের ইচ্ছার উপরে। এটা খুবই স্বাভাবিক, সরকার ইচ্ছা মানে রাজনৈতিক সরকার রাজনৈতিক ইচ্ছার উপরে নির্ভর করে। সুতরাং এইটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু এটা তর্ক করে কোনো লাভ নেই, এটাই হচ্ছে সত্য। এবং আপনি যে তথ্য বলছেন, তথ্য তো তাই বলছে যে অনেক মামলা ঝুলিয়ে রাখা হচ্ছে, অনেক মামলা দ্রুততার সাথে করা হচ্ছে। এটাও সত্য
তো আমি এই জায়গাটাই ফোকাস করতে চাই। আপনি তথ্যটা তুলে ধরেছেন, সেটা ভালো হয়েছে, কারণ অনেক সময় এই যে শ্রমিকের আলোচনাটা মে দিবস এই জায়গায় করি, অন্যদিন করতে পারি না, যেটা উনি কিন্তু শুরুতেই বলেছেন। সুতরাং এই জায়গায় যে এত মামলা পেইন্টিং, তার মানে আপনি যে শ্রমিক তারা তো আরো গরিব মানুষ সাধারণত, হ্যাঁ, হয়তো ব্যতিক্রম অন্য জিনিস আছে, তা সেই জায়গায় এগুলো তো দ্রুততার সাথে তার কাজটা ঠিক রাখা, উৎপাদনশীলতার সাথে নিয়ে আসার জন্য এই কাজগুলো জরুরি এবং যথাযথভাবে হয়, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তভাবে হয়। বরঞ্চ এখানে শ্রম আদালত মানে মনে রাখতে হবে শ্রমিকের স্বার্থ রক্ষা সংরক্ষণে কি কাজ, সেই কাজটাই কিন্তু প্রধান হইতে হবে। আপনাকে বিবেচনা এরকম রেখে এই কাজ করা উচিত, এগুলো রাজনীতির সাথে ব্যবহার করা উচিত না। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক উদ্দেশ্য বা লক্ষ্যের উপরে নির্ভর করে এগুলো পরিচালিত হয়, এটা সবাই আমরা জানি। এখন এই রাজনীতিটা নিয়ে যদি একটু আলোচনা করি অধ্যাপক আব্দুর রশিদ, আপনার কাছে একটু জানতে চাই যে রাজনীতির এখন যে হালচাল রয়েছে এবং রাজনীতিতে এখন আলোচনা রয়েছে উপজেলা নির্বাচনটা, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে মন্ত্রী এমপিদের কোনো সৌজন্য যেন নির্বাচনে অংশগ্রহণ না করে। তারপরেও বেশ কয়েকজন কিন্তু এখনো মাঠে রয়েছে এবং হিসাবটা এমন যে অন্তত 14 জন দ্বিতীয় পর্যায়ে তারা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন। তা আওয়ামী লীগের কোনো একটা সিদ্ধান্ত দেওয়ার পরে কেন তৃণমূল থেকে শোনা হচ্ছে না এই বিষয়গুলো? ইতিমধ্যে আমি যতটুকু জানি 3 জন প্রত্যাহার করছে, আজকে পত্রিকার নিউজে আসছে, আপনি হয়তো দেখছেন। আর গতকাল আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যে মিটিংটা হলো, সেই মিটিংয়ে মূলত আমাদের যে মুখপাত্র আমাদের ওবায়দুল কাদের সাহেব, উনি বলেছেন যে আমরা এটা দল থেকে আমরা একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আমরা পর্যবেক্ষণ করছি, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আর উপজেলা নির্বাচন যেটা আপনি বলতে চাচ্ছেন, এটা এবার তো কোনো মার্কার নির্বাচন না, এটা একটা নির্দলীয় মার্কা নির্বাচন হচ্ছে। দল থেকে বলা হয়েছে কেউ, যেমন আমি সংসদ সদস্য, আমি কিন্তু এলাকাতে নাই, ইভেন দ্যাট আমি ভোট প্রয়োগ করতে যাব কিনা আমি এখনো সিদ্ধান্ত নেইনি, কিন্তু ভোট প্রয়োগ করা কিন্তু একজন ব্যক্তির, একজন নাগরিকের এটা একটা অধিকার। তো এখন বিষয়টা হলো যে না, আপনি তো ভোট দিতেই পারবেন। হ্যাঁ, ভোট দিতে পারবো, কিন্তু আমার নির্বাচনে অংশগ্রহণ করা বা প্রভাব বিস্তার করা এটা আমার পক্ষে করা যাবে না, এটাই দলীয় সিদ্ধান্ত। এখন বিষয়টা হলো যারা এখনো নির্বাচন করছে সে ব্যাপারে দল সিদ্ধান্ত নিবে, তাদের ব্যাপারে দল সিদ্ধান্ত নিবে। কিন্তু দল এরকমের সিদ্ধান্ত কেন নিতে গেল যে মন্ত্রী এমপিদের স্বজনদেরকে নির্বাচন করার অধিকার নেই? এখন স্বজনদের নির্বাচন করার অধিকার, তারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে যাতে করে নির্বাচনটা নিরপেক্ষ হয়, পক্ষপাতমূলক না হয়, স্বচ্ছতার মধ্য দিয়ে যাতে নির্বাচনটা হয়, জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটা মন্ত্রীর ছেলে যদি দাঁড়ায়, সেই মন্ত্রী তো চাবেই তার ছেলেকে যে কোনো মূল্যে পাশ করাতে হবে। মন্ত্রী এমপিদের একটা প্রভাব বিস্তারের একটা সুযোগ থাকে। ডিসি বলেন, এসপি বলেন, ইউএনও বলেন, ওসি বলেন, যখন দেখবে যে আমাদের মন্ত্রী মহোদয়ের ছেলে ইলেকশনে দাঁড়াইছে, তারা তো তাদের যে দায়িত্ব কর্তব্য ওটা ওইভাবে পালন নাও করতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যার কারণে এটা। প্রিন্স ভাই, আপনার কাছে কি মনে হয় যে এই সিদ্ধান্তটা কিছুটা অগণতান্ত্রিক? আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিতে চাচ্ছে, কারণ যে কেউই তো আসলে নির্বাচন করতে পারে, মন্ত্রীর ছেলে বা এমপির ছেলে হয়ে ওই ছেলে কি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, এরকমের কথা বা সিদ্ধান্তটা কি গণতান্ত্রিক স্পিরিটের সাথে যায় কিনা? না, প্রথমত তো আমাদের নির্বাচনী বিধিতে যোগ্যতা সম্পন্ন যোগ্যতারও লেখা আছে, যে কেউ করতে পারে, সঙ্গে স্পিরিট সেটা হওয়া উচিত, এটা নিয়ে কোনো বক্তব্য নাই। কিন্তু আমার মনে হয় একটু যদি আপনি তলায় দেখেন যে আসলে এই আলোচনাটা কেন এলো, আমার মনে হয় যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইড করেনি। আপনি কদিন আগে যদি তার বক্তব্য শুনে থাকেন তাহলে দেখবেন উনি বলছেন যে ইলেকশনে যেহেতু সবাই অংশ নিচ্ছে না, তাহলে আমাদেরকেও টাইম টু টাইম কৌশল পাল্টাইতে হয়, করতে হয়। তো সেটা আমি বুঝি কি জানেন, হচ্ছে এইটাই একটা, তো ভাই খুবই কারেক্টলি বলছেন এবং এটা তো সত্য যে যদি কোনো আত্মীয় স্বজন অমুক এটা হয়, তাহলে কিন্তু প্রশাসনে প্রভাব বিস্তার করা খুবই স্বাভাবিক। এবং প্রভাব বিস্তার করা আমি তো এখন 2টা পথ দেখি। কি আছে জানেন, ধরুন আপনি ওই অঞ্চলের এমপি মন্ত্রী, তাহলে আপনি প্রভাব খাটালেন। আর একটা হচ্ছে আপনার প্রভাব খাটানো লাগবে না, আপনার আত্মীয় আছে দেখলে অটো সেন্সরশিপ এমন হয়েছে, যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারা এসে আপনার আরো কি প্রীতিভাজন হওয়ার জন্য তারা নানা কাজ করলো। বাংলাদেশটা এই জায়গায় চলে গেছে। আরেকটা হচ্ছে আওয়ামী লীগ এখন এইগুলো করতে হচ্ছে আর একটা অন্য কারণে, যে কোনো না কোনোভাবে জাতীয় সংসদ নির্বাচন কি হয়েছে জানেন, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে কিছু জায়গায় যেখানে পাল্টাপাল্টি হয়েছে, ভোটার আসে নাই তা তো বলা ঠিক হবে না, আসছে, কিন্তু আলটিমেটলি ভোটটা তো আর জনগণের অংশগ্রহণ ছিল না।
সুতরাং সেই জায়গা থেকে এইবারের উপজেলা নির্বাচনে এত মানুষের আগ্রহ নাই। তো এখন ভোট নিয়ে যে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করছেন সেইটাকে আর একটু মিনিমাইজ করে এটা আর একটু দেখানো যায় কিনা, যার জন্য তাকে এই পদক্ষেপ গ্রহণ হচ্ছে। সুতরাং এইখানে নীতি নৈতিকতার থেকে ওইটাই প্রধান। কিন্তু আরেকটা ঘটনাও ঘটাই আছে, এটা মনে রাখতে হবে। ওই যে শুনছে না বা এটা মনে করে না, দুইটা কারণ হইতে পারে আমার বিবেচনায়। এটা সব দলে আছে যে আপনি সিদ্ধান্ত দিলেই শুনবে, সেরকম কালচারাল পজিশন সব দলে আছে বলে, মানে আমি এক দল বলছি না, অন্য দলগুলো। এই জায়গাটা আমি প্রিন্স ভাই আসবো, আমি একটু অধ্যক্ষ আপনার কাছে জানতে চাই। আপনি একটু আগে বলছিলেন যে মন্ত্রী এমপির আসলে প্রভাব বিস্তার করতে পারে, এই জন্য আওয়ামী লীগ এরকম সিদ্ধান্ত নিচ্ছে। এখন আমি যদি তর্কের খাতিরে আপনাকে জিজ্ঞেস করি যে জাতীয় সংসদ নির্বাচনের সময় তো এমপিরা পদত্যাগ করে না, বা আপনি সংসদ ভেঙে দেন না, সেই নির্বাচনের ক্ষেত্রে কি মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে পারে? না, এবারের নির্বাচনটা এবারে নির্বাচন না, যদি এখনকার এক্সিস্টিং এই অবস্থায় যদি এমপিরা তার সন্তানের জন্য প্রভাব বিস্তার করতে পারে, উনি এমপি থাকা অবস্থায় যখন উনিও সংসদ নির্বাচন করে তখন সেখানে প্রভাব বিস্তার করতে পারে কিনা, সেটা আমার এখনো তো এই পর্যায়ে ছিল না। মানে আমরা তো ত্রিমুখী লড়াইয়ের মধ্যে দিয়ে আসছি। আর মূলত এবারকার সংসদে কিন্তু ওই ডাবল এমপি একটা পর্যায়ে একটা কথা উঠছিল যে এমপি দুইটা করে আছে, তো সেটার ব্যাখ্যা যেমন দল দিয়েছে। তো মূলত প্রভাব বিস্তারটা এটা নির্ভর করে যে যেহেতু ওখানে আরেকজন ক্যান্ডিডেট আছে, সেই কারণে হয়তো অতটা প্রভাব বিস্তার উপজেলা নির্বাচনেও তো অন্য ক্যান্ডিডেট রয়েছে। আপনি বলছিলেন যে ডিসি এসপি এদেরও মানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা হতে পারে যদি মন্ত্রী এমপিদের সন্তানরা নির্বাচন করেন বা তাদের স্বজনরা নির্বাচন করেন। তাহলে এমপি থাকা অবস্থায় যখন জাতীয় সংসদ নির্বাচনটা হয় সেখানে প্রভাব বিস্তার হয় না? আপনি ধরুন উপজেলা নির্বাচনে এখনো কিন্তু উপজেলা চেয়ারম্যানরা চেয়ারে আছে, চেয়ারের থেকেও কিন্তু নির্বাচন করতেছে। ঠিক ওই সময়েও তো জাতীয় সংসদ সদস্যরাও তখন তাদের টেনরে ছিল। কাজে এখানে কোনো পার্থক্য দেখার কোনো বিষয় না। বিষয়টা দেখতে হবে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, নির্বাচনটা অর্থবহ হচ্ছে কিনা, নির্বাচনটা পার্টিসিপেটরি হচ্ছে কিনা, এটাই দেখার বিষয় মূলত। আর এবার এই উপজেলা চেয়ারম্যানরা তারা পদত্যাগ করে নাই, তারাও তো ইলেকশনে দাঁড়াইছে। আবার যারা এমপি ছিল তারাও পদত্যাগ করে নাই, তারাও কেউ কেউ ইলেকশন করছে। আর বিষয়টা হলো এবারকার নির্বাচনে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো বিএনপিও কিন্তু অংশগ্রহণ করছে। আপনি জানেন হয়তো বা প্রায় 79 জন, 79 জায়গায় কিন্তু বিএনপি অংশগ্রহণ করছে এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বহিষ্কার করলে তো তারা নির্বাচন করছে এবং 79টা জায়গায় কিন্তু ভালো কম্পিটিশন হবে। এবং বহু জায়গায় আমাদের আওয়ামী লীগ বলেন বা অন্যান্য সংগঠন বলেন, এরাও নির্বাচনে করছে। এবং এবার লক্ষ্য রাখবেন যে আগের সংসদ নির্বাচনের চেয়ে এবার অবশ্য উত্তপ্ত পরিবেশে হচ্ছে। মানে যে টেম্পারেচার বাংলাদেশের, ভোটের পার্টিসিপেশন প্লাস ধান কাটার মৌসুম, মানে প্রায় 800 টাকা একটা লেবারের মানে পেমেন্ট করতে হয়, সব কিছু মিলে ইভিএমে অনেক জায়গায় ইভিএমে ইলেকশন হচ্ছে। এবং আমার মনে হয় এবারে ইলেকশনটা আরো একটু বেটার হবে। মানে প্রিন্স ভাই, এই পয়েন্টটা নিয়ে যদি আপনার কাছে জানতে চাই যে উপজেলা নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ বলছে প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে, এমপি ইলেকশনের সময় প্রভাব বিস্তারের সুযোগ থাকে না? অবশ্যই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা থাকে খুবই স্বাভাবিক। সুতরাং সেটা আছে। আর একটা আমি খালি এই ক্ষেত্রে একটা মন্তব্য করি যে উপজেলা বা ইউনিয়ন পরিষদ থেকে ইলেকশন করার জাতীয় সংসদ এক না। কারণ জাতীয় সংসদকে যে কোনো নির্বাচনের আগে পুরো জাতীয় সংসদটা ভেঙে দেওয়াই হচ্ছে উচিত। কিন্তু আমরা আমাদের মানে এমন সিস্টেম করেছি যাতে এটা হচ্ছে না, এটা ব্যর্থ, এটা কারেক্ট বলে আমরা মনে করি না। যার জন্য আমাদের একটা ভালো নির্বাচনের জন্য যেসব দাবি আছে তার মধ্যে এটা আছে যে নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, দিয়ে তারপর এটা মানে নির্বাচনটা করতে হবে। কারণ প্রভাব বিস্তারের সুযোগ তো থাকেই, না থাকার কারণ নেই। আমি এই প্রভাব বিস্তারের সুযোগ আবারও আমার পুরনো কথা একটু রিপিট করছি যে প্রভাব বিস্তারে এখন দুইভাবে হয়। একটা হচ্ছে ক্ষমতায় থাকলে তার জায়গাটা থেকে হচ্ছে, আর একটা হচ্ছে নিচু স্তর এমন জায়গায় চলে গেছে সে তার লাভালাভ বিবেচনা করেই কিন্তু এই কাজটা করছে, এইটা মনে রাখতে হবে। আর একটা কথা আমি আগে বলতে চাইছিলাম, একটু বলি যেহেতু আলোচনাটার একটু সুযোগ হইল, যে বলছিলাম যে আমাদের ওটা কালচারই বললাম যে হ্যাঁ অনেক দলই আপনার এমনকি লেফট অনেকেও দেখতে পারেন যে সিদ্ধান্ত না মেনে করতে পারে, সেটা একটা আমরা ওই রকম কালচারালি অর্গানাইজিং পজিশনে যেতে পারছে বলে আমার মনে হয় না। কিন্তু আরেকটা ঘটনা বাংলাদেশে ইতিমধ্যে ঘটে গেছে, সেটা হচ্ছে দেখবেন উপরে নিচে বিভিন্ন জায়গায় জমিদারতন্ত্র পরিবারতন্ত্রের বিভিন্ন যে ধারাটা গড়ে উঠছে, তারা কিন্তু দলের উপরের নেতা কি বললো না বললো, আমি একটু জেনারেলি সব দলের কথাই বলছি, এক দলের কথা বলছি না, এইটাকে তারা এখন পাত্তা দেয় না। তারা মনে করে যে তোমার ক্ষমতা রাখতে গেলে, ক্ষমতায় যেতে গেলে আমার কাছেই আসতে হবে, ভোট আমার কাছে টাকা পয়সা, আমার কাছে ক্ষমতা, আমার কাছে মানুষ, সুতরাং আমি যেটা করব
তোমাকে মেনে নিতে হবে। এবং রিসেন্টলি দেখবেন এই সব দলগুলো যতই হম্বিতম্বি করুক, শেষ বেলায় মানে শাসক গোষ্ঠীর দলগুলো শেষ বেলায় কোনো না কোনোভাবে তাদেরকে আবার নিয়ে নেয়। সুতরাং আপনি পুরো কালচারালি যে জায়গাটায় চলে গেছে, আপনি একটা ডিসিপ্লিন, নিয়ম নীতি, এই জায়গাটা দ্রুত উদ্ধার করতে পারবেন বলে মনে হয় না। ঠিক এই জায়গাটায় মানে প্রিন্স ভাই যেটা বলছিলেন যে তৃণমূল থেকে যারা দাঁড়াচ্ছে, দুই দল থেকে দাঁড়াচ্ছে এবং হাইকমান্ডের যে কমান্ড সেটাকে বাইপাস করেই দাঁড়াচ্ছে। বিএনপি অনেকে বহিষ্কার করেছে, আপনাদের দল থেকেও মানে আওয়ামী লীগ থেকেও বলা হচ্ছে যে আপনারা নির্বাচন থেকে সরে যান, তারপর অনেকে সরছে না। এটা রাজনীতির জন্য কি আসলে স্বস্তিদায়ক হচ্ছে কিনা, না ক্ষমতাটাই আসলে মূল বিষয়, আর নীতি আদর্শ দলীয় আনুগত্য খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে না মাঠ পর্যায়ের নেতাকর্মীরা? ক্ষমতার বিষয়টা হলো যে বিএনপি কি ক্ষমতাকে টার্গেট নিয়ে রাজনীতি করে না, বা অন্যান্য সংগঠনগুলি কি সকল রাজনৈতিক দলই ক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়ে রাজনীতি করে। ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার জন্য চেষ্টা করবে এবং তাদের ক্রিয়া কর্মকাণ্ডের মধ্য দিয়া। এবং এই সরকার যে পরপর 3টা নির্বাচন হলো, এই নির্বাচনের মধ্য দিয়া জনগণের জন্য তো কিছু করতে পারছে। আপনি ধরেন দেশের যে উন্নয়নটা, দেশের যে উন্নয়নের গতিমাত্রা, দেশটা যে পর্যায়ে গিয়েছে, আপনার শিক্ষা ব্যবস্থা বলেন, শিল্প ব্যবস্থা বলেন, যাতায়াত ব্যবস্থা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সব কিছুর মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বলে যে আমরা পরিবর্তন পেয়েছি। আজকে আমি ঢাকা থেকে আমার বাড়িতে যাইতে লাগতো 7 ঘন্টা, এখন আমি 2.5 ঘন্টা চলে যাচ্ছি। আমি যখন ফ্লাইওভারের উপর দিয়ে যাই, যখন বিমানবন্দর দেখি, তখন আমারই একটু ভালো লাগে, সাধারণ মানুষেরও ভালো লাগে। ক্ষমতায় টিকে থাকার জন্য অবশ্যই ভালো ভালো কাজ করবে সরকার, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর যেটা বললেন যে দল বহিষ্কার করে আবার গ্রহণ করে, এটা সব দলই আছে বাংলাদেশে, সব দলের মধ্যেই দেখা গেছে যে যে ত্রুটিটা সে করছে সে ত্রুটি মুক্ত হয়েছে বা ভবিষ্যতে ত্রুটি করবে না, এই মর্মে তাকে আবার ব্যাক করে নেওয়া হয় দলের স্বার্থে। বিএনপি অনেকেরই ফেরত আনছে না, আওয়ামী লীগও ফেরত আনে। এরকম আমাদের বাম দলেরও অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিভিশন হয়, পরে আবার একীভূত হয়। এটা একটা রাজনৈতিক কালচার, এটাকে আসলে মেজরভাবে দেখার কোনো বিষয় না। হয়তোবা বলতে পারেন যে আওয়ামী লীগ হয়তোবা টেকনিক নিছে, যারা নির্বাচন করতেছে কথা না শুনে দেখি না নির্বাচনে জয়লাভ করে কিনা। বিএনপি যে 79 জন, এদের মধ্যে যদি দেখা যায় 60 জন জয়লাভ করে আসলো, আপনি 60 জন উপজেলা চেয়ারম্যান যদি পায়, অবশ্যই মানে তাদেরকে গ্রহণ করবে। 79 জায়গায় বহিষ্কার করে বিএনপি 79 জায়গায় তাদের কর্মী সমর্থক হারাইলো। এখন তারা যদি আবার জয়লাভ করে আসে, তাদেরকে গ্রহণ করবে। তখন তারা মনে করবে এই জনগণ তাদেরকে যেহেতু চায়, তাদের লিডারশিপ পছন্দ করে, তারা যেহেতু ইলেকশন করে আসছে, পাপ তো আর করে নাই, আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু বিএনপির একটা অভিযোগ রয়েছে যে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিরা পাশ করলেও তাদেরকে আসলে কাজ করতে দেয়া হয় না। তারা উদাহরণটা দেয় যে কুমিল্লার মেয়র সাক্কু সাহেব ছাড়া আসলে তাদের জনপ্রতিনিধি কেউই কাজ করতে পারে না, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, জেলে রাখা হয়, এবং জনপ্রতিনিধিরাও তাদের পাশ করার পরেও কিন্তু কাজ করতে পারে না, এরকম একটা অভিযোগ কিন্তু বিএনপি রয়েছে। না, এটা সঠিক না। আসলে ব্যাপার হলো যে আমাদের যে 300 সদস্য আছে, সংসদ সদস্য, যখন একটা জিও আসে, বরাদ্দ আসে, 100% ইকুয়াল বন্টন। উপজেলা চেয়ারম্যানদের কাছে যদি কোনো বন্টন যায়, সে কোন দল থেকে আসছে সেটা ওখানে পার্থক্য করার কোনো সুযোগ নাই। আর স্বাভাবিক ব্যাপার যে সরকারি দল আর বিরোধী দল, তাদের যে লোকাল যে সুযোগ সুবিধাটা, এটা তো স্বাভাবিক। এটা তো ধরেন বিএনপির আমলেও দেখছেন, ইভেন দ্যাট প্রিন্স ভাই যদি ক্ষমতায় যায় কোনোদিন কমিউনিস্ট পার্টি, ওনারও ওই একই অবস্থা হবে মূলত। তো এটা তো কিছুটা থাক, তারা সুবিধা পায়, এই আর কি। এটা কি মেজর না, আমি মনে করি মেজর না। প্রিন্স ভাই, অধ্যক্ষ আব্দুর রশিদ যে বিষয়টা বলছিলেন যে আসলে নীতি আদর্শ চেয়েও এখন যদি পাশ করে আসে, দুই দলই আসলে তাদেরকে গ্রহণ করে, এটা কি রাজনীতির জন্য একটা আদর্শিক জায়গা থেকে এটা সাপোর্ট করা যায় কিনা? না, আমার মনে হয় মোটেই না। যদি আপনি রাজনীতিটাকে নীতির উপরে ভিত্তি করে বিবেচনা করেন, কারণ এটাও লাভালাভের ব্যাপার। অবশ্যই আমি ক্ষমতায় যেতে চাই, কিন্তু আমি যেতে চাই আমার নীতির উপরে দাঁড়িয়ে। আমি যেটা বলছি সেটা হলো জনগণ নেতৃত্ব দিল, সেই কারণে দল তাদেরকে গ্রহণ করল। না, হচ্ছে জনগণের আস্থা অর্জন করে ওনার জায়গায়। সুতরাং এই জায়গা থেকে যদি বেরোয় না আসতে পারি, তাহলে হবে কি, আপনি দেখবেন যে শুধু যে কোনোভাবে আমি জিততে পারলেই দল, সেটা আমার দলও যদি এরকম আমি লাইন নেই যে কোনোভাবে জিতে আসো, এখন এক্সপেল করলাম, পরে তোমাকে দেখে নেবো, তাহলে সেইটা তো একটা নীতিহীন অবস্থান। এই নীতিহীন অবস্থানে আমি আগে যেটা বলেছি, তাতে হয় কি জানেন, আমরা কিন্তু এই ধরনের নীতিহীন ধরে নিলাম। যদি আমিও মনে করি যে আমি একটা নীতিনিষ্ঠ অবস্থানে আছি, আপাতত নীতির কারণে করলাম, পরে আমি একটা নীতিহীনদেরকে নিলাম, তার মানে কিন্তু আমি নীতিহীনতার সাথে আপোষ করার মধ্য দিয়ে আমি নীতিহীন পজিশনটাকেই কিন্তু প্রশ্রয় দিচ্ছি, যা প্রকারান্তরে
আমাকে আর নীতিনিষ্ঠ অবস্থানে বেশিক্ষণ থাকতে দেবে না। আমি লাভালাভ বিবেচনা করতে হবে, ওই যে নির্বাচনে যেটা লাভালাভটার উপরে। এখন তো আসলে নীতি আদর্শের চেয়ে কৌশলটাই খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকা বা যাওয়া, এটার জন্য এই যে আমলে যেটা দেখছি, বিএনপির আমলে আমরা দেখেছি, তার মানে হয়তো কোনো আমলে কম বেশি আপনি বলতে পারেন, কিন্তু ছিল না তা নাই। এইটা হচ্ছে প্রধানত ক্ষমতাশ্রয়ী নীতিহীন পজিশনটাকে যখন প্রধান হয়। কিন্তু আমি ডেঞ্জারাসটা আরো দেখি, এটার মধ্য দিয়ে আপনি কিন্তু ওইখানে একটা স্থানীয় এমন একটা পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্রের আবির্ভাব ঘটাচ্ছেন, আপনি উল্টা তার কাছেই জিম্মি হয়ে যাবেন এক সময়। অধ্যক্ষ আব্দুর রশিদ, আমার সময় একেবারে শেষ দিকে। এখনকার রাজনৈতিক বাস্তবতায় যদি আমি ধরি যে আওয়ামী লীগের নেতারা প্রায় বলছেন বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে বিএনপি আসলে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আপনারও কি মনে হয় যে বিএনপি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে? আর বিএনপি যদি ম্লান হয়ে যায়, আওয়ামী লীগের আসলে অপোনেন্ট কে? অপোনেন্টকে এটা তো বাস্তবতা এই নিরিখে এই মুহূর্তে বলা যায় না। ধীরে ধীরে ক্ষয় হচ্ছে বিএনপি, এটা আমি মনে করব। এই কারণে যে ধরেন এই যে 2008 সাল থেকে শুরু করে 2014 বা 2008 সালে তো ইলেকশন আসছে, 2014, 2018, 2024 তিনটা নির্বাচন না করার মধ্য দিয়ে 2018 তো তারা নির্বাচন করেছিল, কিন্তু নির্বাচনে পোস্টার পর্যন্ত ছাপাই নাই এবং মাঠেও ছিল না। তো যাই হোক, তো এই পর্যায়ে তাদের যে সমর্থকরা, আমি যেহেতু নির্বাচনী মাঠে ছিলাম, তাদের সমর্থকরা খুবই হতাশ, এবং এই হতাশের কারণে এটার থেকে পুনরুদ্ধার পাওয়ার জন্য দেখেন 79টা জায়গা, 79 জন ক্যান্ডিডেট, 79টা জায়গা না, 79টা ক্যান্ডিডেট। প্রথম ধাপেই 79 জন, সেকেন্ড ধাপ আর তো পঞ্চম ধাপ পর্যন্ত যাবে। তারা কিন্তু উপজেলা নির্বাচনে আর সহ্য করতে না পারে কিন্তু নির্বাচনে চলে আসতেছে, এবং তারা কিন্তু জনপ্রিয় বটে, ভোটার আছে তাদের, কিন্তু সেটা ক্ষয় হচ্ছে, ম্লান হচ্ছে এবং ক্ষয় হতে যাচ্ছে। এই কথাটা সত্য, কারণ মাঠ পর্যায়ে আমরা তো রাজনীতি করি, কারণ দীর্ঘদিন নির্বাচনের বাইরে থাকলে কর্মীরা থাকে না। 15টা বছর কিন্তু কম না, যার বয়স 50 তার এখন 65 হয়ে গেছে। অতএব এই সমর্থকগুলি তারা হারাচ্ছে, তাদেরকে আসলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে পারলো না, আর বারবার নির্বাচনে না গিয়ে দলের শক্তি আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। এবং তাদের যে দলীয় প্রধান কারাদণ্ডপ্রাপ্ত, লন্ডনের থেকে টেলিফোনের মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যা বলে সেটার সাথে কোনো অ্যাডজাস্ট হচ্ছে না। উনি লন্ডনে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে, যেটা বিএনপির অনেক নেতারাই পছন্দ করতেছে না, যার কারণে তাদের ভিতরে যে স্ট্রেংথ বাড়ানো, সেটা আমি ভবিষ্যৎ দেখছি না। আর ভবিষ্যৎ কি আসবে বলতেছেন যে আওয়ামী লীগের বাইরে, অবশ্যই বাইরে আসবে। বিএনপি যদি ম্লান হয়ে যায়, রাজনীতি তো এইভাবে ধ্বংস হতে পারে না, অবশ্যই আসবে, আর একটা গ্রুপ বেরিয়ে পড়বে। প্লিজ ভাই, এবার 1 মিনিটে যদি বলেন যে বিএনপি যদি আসলে দুর্বল হয়ে যায়, তাহলে রাজনীতির ভবিষ্যৎটা কি? না, আমি দেখি যে প্রথমে যদি কেউ বসেও থাকে চুপচাপ, আপনি দলের নাম বাদ দেন, সরকার তার যে এই যে গণতন্ত্রহীন পজিশন রাখা, তার নিষ্পেষণ রাখা, ভয়ের রাজত্ব কায়েম করা, এইটা যদি অব্যাহত রাখে, তাহলে দেখবেন যে শক্তিশালী অবস্থান যারা, তারা কিন্তু ম্লান হবে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যদি না থাকে, তাহলে এই সুযোগে আসে অন্ধকারের শক্তি, সাম্প্রদায়িক শক্তি, এটা মনে রাখতে হবে। সুতরাং গণতন্ত্রের স্পেসটা সবার জন্য উন্মুক্ত করতে হবে, এবং বাংলাদেশ মনে রাখতে হবে। মুক্তিযুদ্ধটা তো অবশ্যই ভিত্তি হতে হবে। মুক্তিযুদ্ধের বাদ দিয়ে কেউ রাজনীতি করলে তাকে গ্রহণ করার দরকার নেই, কিন্তু মনে রেখেন, আমরা যদি গণতন্ত্রের স্পেসটা নষ্ট করি, তাইলে অন্ধকারের শক্তি, অগণতান্ত্রিক শক্তি, আমরা অবশ্যই সেটা আসলে চাই না। আমরা একেবারেই চাই না। আমরা চাই মুক্তিযুদ্ধের ধারায় বিকল্প। দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।